মুখ্যমন্ত্রী ক্লান্ত, মুখ্যমন্ত্রী পরিশ্রান্ত, মুখ্যমন্ত্রীর মন মেজাজ কোনোটাই ভালো নেই। তাই নিউ টাউনে 200 কোটি টাকা ব্যয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পরিবর্তে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ধনধান্য যে অডিটোরিয়াম, সেখানে 2 দিন ব্যাপী এই বিজনেস সামিট হতে চলেছে। 12:30 থেকে রেজিস্ট্রেশন, উপহার প্রদান, নানা ধরনের খাদ্য সামগ্রী গ্রহণ এবং বেলা 2:30 থেকে সুমধুর বচন এবং ভাষণ। ইতিমধ্যে আমরা পুস্তিকা আকারে তথ্য সহ এই রাজ্যের বিপর্যয়ের বিষয় মাননীয় রাজ্য সভাপতির হাত ধরে আমরা উন্মোচিত করেছি, যা আমরা আগামী কয়েকদিন ধরে পশ্চিম বাংলায় সমস্ত স্তরে, একেবারে বুথ স্তরে পর্যন্ত ক্যাম্পেনিং আকারে আমরা বোল্ড পয়েন্ট পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে করবে। এবং আমাদের যে 17,000 পথসভা চলছে, যার মধ্যে ইতিমধ্যে 3-4 হাজার সভা কমপ্লিট হয়েছে, বাকি সভাগুলোতেই তোষণ, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উৎপাত, সীমাহীন দুর্নীতি, বেকারত্ব, কৃষকের সর্বনাশের সাথে সাথে আমরা বিজনেস এবং শিল্পে বিপর্যয়ের যে তথ্য ডাটা আমরা পশ্চিমবাংলার সর্বস্তরে আমাদের সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী মানুষের কর্ণগোচর করার উদ্যোগ রাজ্য সভাপতির নেতৃত্বে নিয়েছি। আপনারা ডিটেলস এই বইতে পেয়ে যাবেন। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে খুব ছোট্ট করে, যেহেতু শ্রমিকদাকে দিল্লি ফিরতে হবে এবং আমারও আরেকটি কার্যক্রম আছে যেটাতে আপনাদেরও ভূমিকা থাকবে। আমাদের বিজিবিএস এ মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত উনার পার্শ্বদের নিয়ে 2015 সাল থেকে যতগুলো মৌ করেছেন, মৌর সংখ্যা, ঘোষিত ইনভেস্টমেন্টের গালভরা প্রতিশ্রুতির অ্যামাউন্ট এবং আপনার বিশেষ কয়েকটি পয়েন্ট আমি শুধুমাত্র জনগণের জ্ঞাতার্থে তুলে ধরছি। বাকিটা আপনার এই বইতে একদম গ্রাফিক্স করে, প্যারামিটার করে, সুন্দর করে এখানে দেখানো রয়েছে, যেটি একটি প্রামাণ্য দলিল হিসেবে আগামী দিনে কাজ করবে। 2015-তে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্রোর 2,43,100 কোটি টাকা। মৌ স্বাক্ষরিত হয়েছিল 54টি। 2016 সালে মৌ স্বাক্ষরিত হয়েছিল 90টি। বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল 2,50,000 কোটি টাকা। 2017 সালে, আমি এটা না আপনাকে মিডিয়া গ্রুপে ফটোকপি নামিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। আমি 2017 সালে ইনভেস্টমেন্ট টোটাল ঘোষিত, অ্যাকচুয়ালটা পরে আসছি, 2,35,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 110। 2018 সালে টোটাল অ্যামাউন্ট 2,20,000 টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2019 সালে টোটাল অ্যামাউন্ট 2,84,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 86। 2022 সালে 3,42,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2023 সালে টোটাল অ্যামাউন্ট 3,76,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌ 188টি। 2024 সালে 4,40,000 কোটি টাকা। টোটাল মৌ হচ্ছে 212টি, অর্থাৎ ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি, হিমালয় পর্বতের মতো। এবারে
আর দুটো কালাম আপনাদেরকে শোনা দরকার। 2015-তে কি ইনভেস্টার হিসেবে মৌ করেছিলেন এবং ডিক্লারেশন দিয়েছিলেন এবং ইমপ্লিমেন্ট হয়নি আইটিসি, ভারতী এন্টারপ্রাইজ, আরপি গ্রুপ। এখানে বিজিবিএস তো একজনই করে, উজ্জ্বল সিনহা, তাকে দেওয়া আছে। এখানে বিজিবিএস এর কস্ট কত খরচ হয়েছিল? কোটি টাকা বিজিবিএস এ খরচ হয়েছিল। 2016-তে কি ইনভেস্টার ছিলেন মানে মৌতে? হীরানন্দানী গ্রুপ এবং জেএসডব্লিউ। এখানে খরচ হয়েছিল বিজিবিএস অর্গানাইজ করতে 30 কোটি টাকা। 2017-তে চ্যাটার্জি গ্রুপ, আরবি সঞ্জীব গ্রুপ, অ্যামাউন্ট খরচ হয়েছিল টু কন্ডাক্ট বিজিবিএস 35 কোটি টাকা। মানে প্রত্যেক বছর হিসাব করা আছে 5 কোটি করে বাড়বে। তা 2018-তে রিলায়েন্স গ্রুপ, জিএসডব্লিউ, অম্বুজা নেওটিয়া, আরবি গ্রুপ 40 কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট টু অর্গানাইজ দ্য বিজিবিএস। 2019-এ কোকা কোলা ছিল মেন ইনভেস্টার, কি ইনভেস্টার মানে মৌতে, নট গ্রাউন্ড, 45 কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট। ওখানে মনে রাখা দরকার তাজপুর বন্দর ছিল। 2023-এ রিলায়েন্স, জিএসডব্লিউ কস্ট ইনভলভমেন্ট 50 কোটি টাকা। 2024-এ রিলায়েন্স, জেএসডব্লিউ 67 কোটি টাকা আপনার কস্ট ইনভলভমেন্ট লাস্ট বছর। এবছরের পরে পাওয়া যাবে। এবারে আপনাকে বলি, এই যে আপনি যোগ করে ফেলুন 2015-তে 2,43,000 থেকে 2024-এ 4,40,000, টোটাল প্রায় 20 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে মৌ করা হয়েছে। এবং 2015, 54, তারপরে লাস্ট 212, টোটাল যদি এই সংখ্যা আপনি যোগ করেন তাহলে দেখবেন 800 মৌ সাইট। আমাদের এই পুরো সরকারের পিরিয়ডে আপনার ইনভেস্টমেন্ট হয়েছে 2022-এ 1,37,000 কোটি টাকা, 2023-এ 96,000 কোটি টাকা, 2024-এ 1,23,000 কোটি টাকা। মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের কথাকে ধরে আমি এক্ষেত্রে আপনাদের ব্যাখ্যা দিতে পারি। এটা কোথায় ইনভেস্ট হচ্ছে? মূলত এসএমই সেক্টর। কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে? মূলত এসএমই সেক্টরে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এবং এমপ্লয়মেন্ট, এটাও হতে পারে না বড় ইন্ডাস্ট্রি ছাড়া। এবং এক্ষেত্রে এফডিআই, এই যে আমি বললাম যে সামান্য টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এটা মূলত আপনার অ্যাগ্রো প্রসেসিং ইউনিট গুলোতে। টোটাল ইনভেস্টমেন্ট একবার বলবেন? টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল কস্ট মানে ইমপ্লিমেন্ট ইনভেস্টমেন্ট ও বললেন, তারপর ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট ইন রিয়েল এই তো রিয়েল টার্ম হচ্ছে যোগ করতে হবে আপনাদের। 1,37,000 কোটি 22-এ, 23-এ 96, 24-এ 1,23,000, তার মানে 1,40,000, 2,60,000 আর এখানে 96,000 কোটি। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল 20 লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্স। সাইন মৌ হচ্ছে 800। এই দুটো আপনাদের মিডিয়া গ্রুপে আমরা আমাদের মিডিয়া ইনচার্জ মাননীয় তুষারকান্তি ঘোষ দিয়ে দেবেন। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে শ্রমিকদার কথাকে ধরেই বলি যে কোনো বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি, যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ রাজস্ব বাড়ানো। সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না। অ্যান্সিলিয়ারি না হলে ডেভেলপমেন্ট এবং জব অপরচুনিটি হাজারে হাজারে লক্ষ লক্ষ তৈরি হতে পারে না। এবং আপনাদের এই যে মিনিমাম যে ইনভেস্টমেন্ট আপনাদের বললাম 15 বছরের রাজত্বে, সেটা কমপ্লিটলি আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে, যিনি লিচু থেকে কিছু
আম থেকে কিছু ফ্রুট জুস, এই ছোট ছোট 20 কোটি 25 কোটি 30 কোটি 50 কোটি হার্ডলি 100 কোটি এবং ব্যাংক ফাইন্যান্স করে, এবং এটাও হয়েছে প্রধানমন্ত্রীর বদান্যতায় পিএমইজিপিইতে, এবং মুদ্রা যে স্কিম যেখানে 5 কোটি টাকা পর্যন্ত আপনার দিচ্ছে, এবং আপনার সেইখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এমএসএমইর ক্ষেত্রে এই মেন ইনভেস্টমেন্ট হয়েছে। আর রিলায়েন্স সহ তারা এই পাইপলাইন বেছানোর জন্য যে ইনভেস্টমেন্টটা পশ্চিমবঙ্গে হয়েছে রাস্তা করে, তার জন্য সব ড্রেন চলে গেছে, রাস্তা চলে গেছে, রিপেয়ারিং হয়নি, জলের সেন্ট্রাল গভর্নমেন্টের রুটিন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এবং এই 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 ক্ষেত্রে পাইপ মানে তার বেছানো, আর বাকি এখানে আপনার পোর্ট, এনএইচ, রেলওয়ে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা যে ইনভেস্টমেন্ট করেছেন, এই সামান্য ইনভেস্টমেন্টের একটা বড় লার্জ মানে সেকশন মানে ফান্ড লার্জ পোর্শন, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন আন্ডারটেকিং রয়েছে তাদের ইনভেস্টমেন্টেও এক্ষেত্রে ধরা হয়েছে। যেমন এনএইচ এর ক্ষেত্রে তারা অনেকগুলো র মেটেরিয়াল এবং প্রসেসিং ইউনিট করেছেন, পাথর আপনার পাথরকে প্রসেসিং করে পিচকে প্রসেসিং করা, এয়ারপোর্টে কার্গো নতুন নতুন কার্গোর যে ইউনিট বানানো, র হাউস তৈরি করা, আর পোর্টের ক্ষেত্রে আপনি জানেন শালুকখালী পোর্ট 2 তৈরি হচ্ছে, সেখানে ইনভেস্টমেন্ট এসেছে 2000 কোটি টাকা, আইওসিতে ইনভেস্টমেন্ট এসেছে ডিলেট ক্র্যাকার ইউনিটে 2200 কোটি টাকা। এইগুলো যদি ধরেন অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গের যে বিজিবিএস এ এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে 500 crore অ্যাপ্রক্স, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো। অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো। আর পরের পোর্শনে বলি, শ্রমিকদা যেটা বলেছেন যে 5টি দর্শকদের ধরা হয়েছে, আরো কাউকে কাউকে তাদের পিছনে এই মেসি কাণ্ড নিয়ে করা হয়েছে, তাদের লিগ্যাল সাপোর্ট, বেল করানো, সব বিষয়টাই আমরা দেখব। আমি যে পিলটা করেছি আগামীকাল সেটা আছে, সেখানে আমাদের লয়াররা এই ফলস এফআইআর গুলোতে স্থগিতাদেশ চাইবে, স্টে চাইবে। সমস্ত দর্শক যারা চিটেড হয়েছে আবার তাদের বাড়িতে গিয়ে এডুকেটেড ছেলেদেরকে ইমোশন, তাদের এই এফআইআর স্টে চাইবেন এবং ওনাদের রিলিজ চাইবেন। ঠিক আছে, আমাকে একটু ফলো করুন। অভিষেক ব্যানার্জি বলছেন যে এসআইআর হোক এফআইআর হোক যাই হোক না কেন বিজেপির সিট কমবে, তৃণমূল অনেক বেশি আসনে জিতবে এবং আপনাদেরকে বিজেপিকে ওনার কথাটা আপনারা সিরিয়াসলি নেন কেন? উনি এখন অব্দি যা যা বলেছেন, প্রথমে বললেন যে সৌমিত্র খান তিনি যদি একটা বুথে যেতেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব বলেছিলেন তো। বলার পরে সৌমিত্রকে পুলিশ দিয়ে বিষ্ণুপুর ছাড়া করা হলো, সুপ্রিম কোর্ট থেকে বেল নিলেন 2019-এ, কন্ডিশনাল বেল, বলা হলো বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না। উনার 7টা বিধানসভার মধ্যে খণ্ডঘোষে প্রচার করেছিলেন, যেহেতু সেটা বর্ধমানে। 6টা বিধানসভায় উনার তৎকালীন যিনি অর্ধাঙ্গিনী ছিলেন ওনার মিসেস প্রচার করেছিলেন। সৌমিত্র খান অনেক ভোটে জিতেছিলেন। দ্বিতীয়, আপনাদের স্মরণের জন্য বলি, 2019-এ একইভাবে ব্যারাকপুরে গিয়ে ভাটপাড়াতে গিয়ে উনি বলেছিলেন যে অর্জুন সিং যদি নির্বাচিত হয় আমি রাজনীতি ছাড়ব, 2 লক্ষ ভোটে হারাবো। হ্যাঁ, 2 লক্ষ ভোটে হারাবো। তারপরে 2021-এ নন্দীগ্রামে গেছিলেন ওনার পিসির জন্য প্রচারে, তা সেখানে গিয়ে বলে এসেছিলেন শুভেন্দু অধিকারী যদি এখানে জিততে পারে তাহলে আমি রাজনীতি ছাড়ব। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তাই আমরা অন্তত সিরিয়াসলি ওনার কথা নিই না। আপনারা কেন নেন জানি না, কি কারণ আছে সেটা আপনারাই বলতে পারবেন। আমরা অন্তত ভারতীয় জনতা পার্টি ওনার বক্তব্যকে সিরিয়াসলি নিই না। আমাদের লড়াই একেবারে কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপশাসন, কুশাসন এবং এই যে জঙ্গল রাজ এর বিরুদ্ধে, বাংলার হিত গৌরব ফেরানোর বিরুদ্ধে।
মূল সুর বেঁধে দিয়ে গেছেন কিছুদিন আগে মেট্রো উদ্বোধনে এসে। আমাদের মূল প্রচারক, যাকে যার ছবিকে রেখে যার কথাকে নিয়ে আমরা নির্বাচনে লড়ি, রাজ্যে রাজ্যে জিতি, নরেন্দ্র মোদী। অর্থাৎ স্বাভাবিকভাবে বাংলার হিতগৌরব ফিরিয়ে আজকে বিজিবিএস এর দিন, তিনি সেদিন খুব ডাটা তথ্য দিয়ে বলেছিলেন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে শিল্প বিনিয়োগ অর্থনীতিতে বাংলা যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরিয়ে আনার কমিটমেন্ট বিজেপি দিচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি, এই ভাষা তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, যাকে বলেন একবারে ভিতর থেকে উইল ফোর্স কাজ করেছিল ওনার সেই দিন। আমি এই জায়গায় আনবো, আমি আপনাদের কমিটমেন্ট দিচ্ছি। তাই সেই লক্ষ্যে আমরা লড়াইটা করব, বাংলার हितगौरव ফেরাবো। सर, मनाली सीट पे जो बीएलएस है टीएमसी की तरफ से कहा गया है कि एक एक घर में जाएं, स्क्रूटनी करें जिनके नाम कटे हैं 45,000। ऊपर से आज जो कल्याण बनर्जी है उन्होंने कहा है कि कल जो ड्राफ्ट आई है उसमें बीजेपी से सवाल करिए कितने घुसपैठिए निकलेंगे। बीजेपी से सवाल करिए कितने घुसपैठिए निकलेंगे। देखिए, कल्याण बनर्जी का बात सीरियसली लेने की जरूरत नहीं है। ये इज ए रजिस्टर्ड ड्रंकर्ड। सेवरल टाइम आई सेवरल टाइम स्टेटेड दैट ही इज द रजिस्टर्ड ड्रंकर्ड। मैं ये बता रहा हूं 14 फरवरी शाम तक आपको मिल जाएगा कितना घुसपैठिया है, कितना डेथ है, कितना फर्जी है, कितना डबल ट्रिपल एंट्री है, कितना फेक है, सब मिल जाएगा। हड़बड़ी का कोई बात नहीं है और अभी इसको खुलासा करने का कोई जरूरत नहीं है। एसआईआर ऑन प्रोसेस, ये ड्राफ्ट वोटर लिस्ट है, अगले 1 महीने बहुत काम बाकी है। और जो ममता बनर्जी का जो BLA 2 है, वो भी भाजपा की अभी BLA 2 है, वो भी जाएगा, भाजपा की आदमी भी जाएगा। लेकिन जो डेथ हुआ उनका जिंदा करने का कोई स्कोप ममता बनर्जी का पास नहीं है, किसी का पास नहीं है। तो डेथ ही है। ব্যারাকপুরে আপনি সুনীল সিং এর সাথে একদিন কনভয় নিয়ে আপনি যাচ্ছেন, আপনার একটা পথ না, আমি করিনি। সুনীল সিং একটা রাস্তায় দাঁড়িয়ে, আমি একটা ছটের অনুষ্ঠানে গেছিলাম, তিনি সৌজন্য সাক্ষাৎ, তিনি এক সময় বিজেপি করতেন, শুধু বিজেপি নয়, আমার সঙ্গে এমএলএও ছিলেন। ভারতীয় জনতা পার্টি যিনি পাশে বসে আছেন, ভারতীয় জনতা পার্টির যে সর্বোচ্চ নেতারা আছে, এদের কাছ থেকে শিষ্টাচারের সংস্কৃতি, সৌজন্য সংস্কৃতি দেখতে হয়। একটা এক্সএমএলএ রাস্তায় দাঁড়িয়ে আছে, শুভেন্দু অধিকারী 4টে গাড়ি নিয়ে ওখান দিয়ে পাস করছে। আমার দায়িত্ব, আমি 10 মিটার দূরে গিয়ে গাড়িটা স্লো করেছি। আমি গাড়ি থেকে নামার আগেই উনি এসেছেন, আপনারা ছবিতে দেখিয়েছেন। আমি একটি পদ্মফুল ওনাকে দিয়েছি ছটের প্রাককালে। ছটি মাইকে যে কোনো পুজোয় পদ্ম ছাড়া পুজো হয় না। আমি ওই ছটের আগের দিন একটা পদ্মফুল ওনাকে দিয়েছি, যাতে ওনার পরিবার যখন ছটের ব্রত নিয়ে যাবেন, এই পদ্মফুলটা সূর্যদেবকে তিনি দেন। এটা তো পদ্ম তো বিজেপির সিম্বল নয়। পদ্ম হচ্ছে হিন্দুদের যে কোনো পুজোতে, আপনার বাড়িতেও যে কোনো পুজোতে পদ্ম ছাড়া পুজো হয় না, এটা স্বাভাবিক। এর মধ্যে রাজনীতি খোঁড়ার কারণ নেই। আর ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। ভারতীয় জনতা পার্টি নিচের তলায় যারা পরিবারগুলোকে আমরা সঙ্গে যুক্ত করে ভোট বাড়াতে চাই, ভারতীয় জনতা পার্টির কর্মীরা চান না তৃণমূলের কোন নেতা এখানে এসে তার আসর সমৃদ্ধ করুক। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, বিরোধী দল নেতা প্রত্যেকে ওয়ার্কারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে চলবে। এই নির্বাচনে কর্মীরা এবং রাষ্ট্রবাদী ভোটাররাই শেষ কথা বলবে, কোন নেতা শেষ কথা বলবে না।